আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ, শুরুতেই শিরোনাম। ডক্টর ইউনূসের মাথায় হাত, আমেরিকার পর এবার বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে আরও এক দেশ। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনার আত্মীয় এমপি মন্ত্রীরা কেন ধরাছোঁয়ার বাইরে। এবার বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। হাসিনার নির্দেশে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ষড়যন্ত্রে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল হিউম্যান রাইটস ওয়াচ। এবার কঠিনভাবে ফেঁসে গেলেন শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিষিদ্ধ ছাত্রলীগ কোনো প্রোগ্রাম করলেই নেওয়া হবে ব্যবস্থা, ডিএমপি কমিশনার। সবশেষে জানিয়ে দেব ভারতীয়বাদ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, জানালেন তারেক রহমান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ডক্টর ইউনূসের মাথায় হাত, আমেরিকার পর এবার বাংলাদেশের সাহায্য বন্ধ করেছে আরও এক দেশ। এর আগে আমেরিকা বন্ধ করেছিল, এবার সুইজারল্যান্ডেও বাংলাদেশকে উন্নয়ন খাতে দেওয়া অনুদান বন্ধ করে দেবে। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বৈদেশিক সহায়তার জন্য সুইস সরকার যে পরিমাণ অর্থ বরাদ্দ সংসদের কাছে চেয়েছিল তার চেয়ে কম অর্থ বরাদ্দ করেছে সেই দেশের সংসদ। এর জেরে বাংলাদেশ সহ 3টি দেশের অর্থ সাহায্যে ক্ষোভ বসেছে। জানা গিয়েছে বাংলাদেশের পাশাপাশি আলবেনিয়া ও জাম্বিয়ার অর্থ সাহায্য বন্ধ করতে চলেছে সুইস সরকার। তবে এখনও এই অর্থ সাহায্য বন্ধ হবে না। রিপোর্টে বলা হয়েছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন বা এসডিসি 2028 সালের পর থেকে বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার দ্বিপাক্ষীয় উন্নয়ন কর্মসূচি বন্ধ করে দেবে। জানা গিয়েছে 2025 সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেটে এবার আগের তুলনায় প্রায় 12,10,00,000 কম বরাদ্দ রাখা হয়েছে। এর জেরে সরকারের চাহিদা তাতে মিটবে না, তাই বাংলাদেশ সহ 3টি দেশে অর্থ সাহায্য বন্ধ করতে বাধ্য হবে সুইস সরকার। এর জেরে বাংলাদেশে বেশি কিছু প্রকল্প বন্ধ হতে পারে, যার জেরে মাথায় হাত বাংলাদেশিদের। 26 জানুয়ারি জানা যায় ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধের জন্য নির্দেশিকা জারি করেছে। এই মর্মে বিভিন্ন প্রকল্পের পার্টনারদের নাকি ইউএসএআইডি এর তরফ থেকে চিঠি দেওয়া হয়েছিল। শেখ হাসিনার আত্মীয় এমপি মন্ত্রীরা কেন ধরাছোঁয়ার বাইরে। এবার বেরিয়ে এলো এক নতুন চাঞ্চল্যকর তথ্য। শেখ হাসিনার শাসনামলে তার পরিবারের সদস্যদের এবং আত্মীয়দের প্রভাব ছিল উল্লেখযোগ্য। 16 বছর ক্ষমতায় থাকার সময় শেখ হাসিনার আত্মীয়রা সরকারের বিভিন্ন স্তরে প্রভাব বিস্তার করে। মন্ত্রী, এমপি, সিটি মেয়র সহ বিভিন্ন পদে অন্তত 10 জন পরিবারের সদস্য এবং আত্মীয়রা দায়িত্ব পালন করেছেন। তাদের মধ্যে 4 জন মন্ত্রী, 10 জন এমপি, 3 জন সিটি মেয়র এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠনের প্রধান ছিলেন। এই সময়ে পরিবার ও আত্মীয়দের নিয়ন্ত্রণে ছিল রাষ্ট্র ক্ষমতার অনেক দিক, যা অনেক সময় শোষণ ও দুর্নীতির আশ্রয় হিসেবে চিহ্নিত হয়েছিল। তাদের শাসনের সময় দুর্নীতি, লুটপাট, গুম ও খুনের অভিযোগও ওঠে। তবে পট পরিবর্তনের পর অনেক নেতাকর্মী পালিয়ে যান এবং বর্তমান সময়েও তারা নিরাপদ আশ্রয়ে আছেন। আন্দোলনের পরই প্রথমে তারাই নিরাপদ আশ্রয়ে চলে গেছেন সবার আগে। লাখ লাখ নেতাকর্মী রেখে হাসিনা পালিয়েছেন নিজেও। তিনি ভারতে নিরাপদ আশ্রয়ে থাকলেও সাবেক এমপি মন্ত্রীদের বেশিরভাগই হামলা মামলায় জড়িয়ে পড়েছেন এবং কয়েকজন আটকও হয়েছেন। তবে তার পরিবারের সদস্যরা পালিয়ে গিয়ে নিজেদের নিরাপদে রেখেছেন এবং তাদের অবস্থান সঠিকভাবে জানা যায়নি। একমাত্র হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনুদ্দিন আবদুল্লাহ খোকা গ্রেপ্তার হয়েছেন, তবে বাকিরা কোথায় অবস্থান করেছেন তা স্পষ্ট নয়। হাসিনার নির্দেশে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ষড়যন্ত্রে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন হিউম্যান রাইটস ওয়াচ। 2024 সালের 5 আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে এক চাঞ্চল্যকর রিপোর্ট জমা পড়েছে, যা বাংলাদেশে গত 15 বছরে ঘটে যাওয়া নৃশংস গুমের ঘটনাগুলোর বিস্তারিত উন্মোচন করেছে। রিপোর্টে উঠে এসেছে যে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এইসব গুম ও গুপ্ত হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী ছিলেন। তার নেতৃত্বে এবং নির্দেশনায় একটি গোপন চক্র সক্রিয় ছিল, যেখানে সেনাবাহিনীর শীর্ষ ৩ কর্মকর্তা, তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ডিজিএফআই প্রতিরক্ষা গোয়েন্দা এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন এবং বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এই চক্রের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। প্রতিপক্ষ রাজনৈতিক নেতাকর্মী, সরকার এবং ভারত বিরোধী যারা ছিলেন, তাদের বিরুদ্ধে এই গুম ও গুপ্ত হত্যার নৃশংস পরিকল্পনা তৈরি করা হতো। শেখ হাসিনা সরাসরি নির্দেশনায় পরিকল্পনা হতো কাকে অপহরণ করতে হবে, কাকে খুন করতে হবে এবং কিভাবে এইসব গুমের ঘটনা আড়াল করা হবে। ভুক্তভোগীদের চোখ বেঁধে নির্জন জায়গায় নিয়ে তাদেরকে গুম করা হতো, আর অনেক ক্ষেত্রেই তাদের লাশও ফেরত দেওয়া হতো না। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব গুমের ঘটনার পিছনে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীদের সরাসরি হাত ছিল। উদাহরণস্বরূপ, ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির গুমের ঘটনার নৈপথ্যে শেখ হাসিনার নির্দেশ ছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এছাড়া গুম হত্যার জন্য বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের নাম বিশেষভাবে উঠে এসেছে। তিনি ছিলেন এই নৃশংস চক্রের অন্যতম প্রধান। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারগুলি এখনও জানে না তাদের প্রিয়জনের কি হয়েছে। অনেকের মৃতদেহ পাওয়া যায়নি, আর যাদের মৃতদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের অধিকাংশই এখনও শোকের মধ্যে আছেন। গুম সংক্রান্ত তদন্ত কমিশন 758টি গুমের ঘটনা তদন্ত করে তাদের রিপোর্ট জমা দিয়েছে, যেখানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু উচ্চ পদস্থ কর্মকর্তার নাম উঠে এসেছে। এছাড়া নারায়ণগঞ্জের 7 খুনের মামলাও এই চক্রের আওতায় ছিল, যেখানে সেনাবাহিনী ও র্যাবের কর্মকর্তারা সরাসরি জড়িত ছিলেন। সুমনসহ 8 জন নেতাকর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদের পরিণতি এখনও অজানা। কমিশন এবং অন্যান্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এ ব্যাপারে আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে। তবে রিপোর্টে থাকা তথ্য অনুযায়ী শেখ হাসিনা এবং তার সহযোগী এই নৃশংস কার্যকলাপে জড়িত থাকার জন্য ভবিষ্যতে আরও বড় দায়ভার নিতে পারেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার বাংলা একাডেমি বইমেলায় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি জানান, ছাত্রলীগের অনেক নেতাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা পদক্ষেপ নেওয়া হবে। বইমেলার নিরাপত্তা নিয়ে তিনি বলেন, মেলায় 24 ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা থাকবে, পুরো এলাকা সিসিটিভির আওতায় থাকবে। পাশাপাশি র্যাব, সিটিটিসি ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি একটি বক্তব্যে ভারতীয় বাঁধ নির্মাণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ভারত বিভিন্ন বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের প্রধান নদীগুলো শুকিয়ে গেছে, যা দেশের কৃষি এবং চাষাবাদে সমস্যা তৈরি করেছে। তার মতে, ভারত এই বাঁধগুলো নির্মাণ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং বাংলাদেশের সরকারের উচিত এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা। তারেক রহমান মাগুরা শহরে বিএনপির একটি কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই বক্তব্য দেন। তিনি বলেন, বিগত সময়ে বাংলাদেশের সরকার এই বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেছিল এবং তিনি মনে করেন এখনও এর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা প্রয়োজন। এছাড়া তারেক রহমান শহীদিয়া খাল কাটা কর্মসূচির প্রসঙ্গ তুলে বলেন, যে খালগুলো খনন করা হয়েছিল সেগুলো এখন ভরাট হয়ে গেছে, পাশাপাশি দেশের ছোট নদীগুলো ভরাট হয়ে গেছে। তিনি এই সমস্যার সমাধান হিসাবে নদী ও খাল খনন এবং শুকনো মৌসুমে পানির ব্যবস্থা করতে পুনরায় খাল খননের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।